রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস। গল্পটি 5টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। খোলা জানলা দিয়ে দেখা যায় মাঠের ওপরে ধুধু বালুচর। সন্ধ্যার রোদ তার উপর রাশি রাশি রক্ত ছড়িয়েছে। আসন্ন শরৎ বালুচরের ওপরে কাশের বনে জাগিয়েছে প্রাণের সাড়া। শরতের লঘু মেঘ যেন মাটিতে ফুল হয়ে ফুটেছে। নদী চোখে পড়ে না, কিন্তু মিষ্টি বাতাস দূর থেকে জলের ছোঁয়াচ বয়ে আনে। বাংলাদেশের গন্ধ, ভিজে মাটির গন্ধ। লিখতে লিখতে অমরেশ উন্মনা হয়ে গেলেন। কলমের ক্যাপটা বন্ধ করে তাকালেন দিগন্তের দিকে। বর্তমানে ছোট গণ্ডি পার হয়ে মনটা অবলুপ্ত অতীতের মধ্যে ফিরে চলে গেছে। বাতাসে ফরফর করে উঠছে পাণ্ডুলিপির পাতা। ঐতিহাসিকের সত্য সন্ধানী দৃষ্টির কাছে বহু যুগের জবনিকাটা সরে গিয়ে ছবির মতো দেখা দিয়েছে সপ্তম শতাব্দীর বাংলা। গৌড়বঙ্গের ইতিহাস লিখছেন অমরেশ। আজ আমরা নিজেদের ভুলিয়া গিয়াছি। আজ বৃহত্তম আর্যাবর্ত গ্রাস করিয়াছে পঞ্চগৌড়কে, গ্রাস করিয়াছে তাহার সংস্কৃতিকে, মুছিয়া দিয়াছে তাহার সৌর্যের জ্বলন্ত ইতিবৃত্তকে। একদিন ছিল যেদিন বাঙালি নিজেকে হারাইয়া আর্য সভ্যতার তরঙ্গে ভাসিয়া যায় নাই। যে গৌড়েশ্বরের মস্তকে বরুণ ছত্র শোভা পাইত, সমুদ্র যাহার সৈন্য ছিল, যাহার ঝান্ডা নিশানে মীনাঙ্ক চিহ্ন, মহেশের শুলাঙ্ক খেলা, আর্য পুরাণে তাহার উল্লেখ কোথায়? যে গৌড়েরা কাশ্মীরে অভিযান করিয়া রামস্বামীর বিগ্রহ চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল, তাহাদের অতুল বীরত্বের কথা আমরা কয়জনে মনে করিয়া রাখিয়াছি? গৌড়ভুজঙ্গ শশাঙ্ক নরেন্দ্রাদিত্যের যে অজেয় বাহিনীর পদভরে একদিন তাম্রলিপ্ত একটা দমকা বাতাসে পাণ্ডুলিপি 3-4টে পাতা একসঙ্গে উড়ে গেল। কিন্তু অমরেশ ভাবছিলেন তাম্রলিপ্তির কথাই। এই তো তাম্রলিপ্তির দেশ। স্বাধীন বাঙালির অশ্বক্ষুরের ধুলো এখনো এর বাতাসে বাতাসে মিশে রয়েছে। ওই নদী দিয়েই হয়তো একদিন রাশি রাশি সাদা পাল উড়িয়ে বীরগর্বে বাঙালির নৌবহর ভেসে যেত। গৌড়ীয় বাহিনীর হাজার মশালের আলোয় চোখে ধাঁধা লাগতো রাজ্যেশ্বর হর্ষবর্ধনের। ঘরের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। নদীর চরে হালকা মেঘবরণ সাদা কাশফুলে ঝোড়ো মেঘের কালো রং ধরল। একটা লণ্ঠন নিয়ে ঘরে ঢুকলো প্রণতি। অমরেশ চুপ করে বসেছিলেন। সমস্ত চেতনার ভেতর অস্পষ্ট প্রতিধ্বনির মতো ভেসে আসছে অতীতের কণ্ঠস্বর। প্রণতির পায়ের শব্দে তার ধ্যান ভেঙে গেল। এখনো লিখছো বাবা? অমরেশ হাসলেন। না মা, লিখছি না, ভাবছিলাম। টেবিলের ওপর লণ্ঠনটা রেখে একটা টুল টেনে নিয়ে বসলো প্রণতি। ক্ষুণ্ণ অনুযোগের স্বরে বললে, তুমি দিনরাত ভাবো বাবা, বড় বেশি ভাবো। তেমনি শান্ত হাসিটুকু অমরেশের মুখে লেগে রইল। ভাবনা ছাড়া আর কি করব বল? বাইরে যখন পথ বন্ধ, তখন মনের মধ্যে ইচ্ছে মতো চলে বেড়াই। না, এত ভাবতে হবে না। এমন করে তোমাকে লিখতেও হবে না বাবা। ভাবতে ভাবতে এই 3 মাসের ভেতরে চুলগুলো সব তোমার সাদা হয়ে গেল। চুল সাদা হয় বয়সের নিয়মে, শুধু ভাবনার জন্যে নয়। স্নিগ্ধ উজ্জ্বল দৃষ্টিতে অমরেশ তাকালেন প্রণতির দিকে। শুভ্র কপালে সবুজ রঙের টিপটি জল জল করছে, কালো চোখে সস্নেহ অনুযোগ।
টেবিলের উপরে রাখা ছোট হাতখানির সুকুমার আঙুলগুলিতে লালিত্যের ছন্দ। এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে মনে পড়ে গেল ওর মাকে। সেই চোখ, সেই কপাল, মুখের ডোলটি হুবহু সেই রকম। অমরেশ আবার উন্মাদ হয়ে গেলেন। আজ কতখানি লিখলি বাবা? সাগ্রহে প্রণতি পাণ্ডুলিপিটা কাছে টেনে নিয়ে এলো। আর একটা অধ্যায় যে প্রায় শেষ করে ফেলেছ। সশ্রদ্ধ প্রশংসায় প্রণতির চোখে যেন আলো জ্বলে উঠল। দেখো বাবা, তোমার এই বই সমস্ত দেশে সাড়া জাগিয়ে দেবে। না, অতটা দুরাশা আমার নাই। খ্যাতির লোভে এ কাজে আমি হাত দিইনি। আমি শুধু চাই বাঙালি নিজেকে জানুক, বাংলাদেশের সত্য রূপ। কিন্তু কথার মাঝখানেই অমরেশ চমকে থেমে গেলেন। দূরের আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ ধ্বনি উঠল, বন্দে মাতারাম। সন্ধ্যার অন্ধকার শিউরে উঠল অমরেশের জানলার সামনে উজ্জ্বল সন্ধ্যা তারাটা। তাম্রলিপ্তের ফেনীর সমুদ্র সরে গেছে দূরে, কিন্তু জনসমুদ্রে উঠেছে গর্জন। প্রণতি উঠে দাঁড়িয়েছে। ওই বন্দে মাতারাম ধ্বনিতে তার মুখের ওপর ছড়িয়ে পড়েছে আশঙ্কার একটা কালো ছায়া। অন্ধকারের দিকে গভীর চোখ মেলে প্রণতি দাঁড়িয়ে রইল। কয়েকটা মুহূর্ত পার হয়ে গেল নিঃশব্দে। চেয়ারটাকে একটু পেছনে ঠেলে দিয়ে নড়ে চড়ে বসলেন অমরেশ। আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, লোকেশ ফেরেনি এখনো? অন্ধকারে দৃষ্টি রেখেই প্রণতি বললে, ওই শুনতে পাচ্ছ না, সভা করছে। অমরেশ বললেন, হুম। মুখের ওপর তিন চারটে চিন্তার রেখা ফুটে উঠল গাঢ় হয়ে। 1942 সালের আগস্ট মাস, আর সমুদ্র হিমালয়ে আগুন জ্বলে উঠেছে। খবরের কাগজের পাতায় পাতায় বিক্ষোভ আর উত্তেজনার বিবরণ, মৃত্যু আর রক্তপাতের কাহিনী। সেই আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে এখানেও। আর লোকেশ? প্রণতি বললে, দাদা বড় বাড়াবাড়ি শুরু করেছে বাবা। ভয়ানক খারাপ লাগছে আমার। ওকে একটু নিষেধ করে দিও তুমি। সামনে সেলফ থেকে একটা মোটা বই টেনে নিলেন অমরেশ। পাতাগুলো উল্টাতে উল্টাতে বললেন, কি হবে নিষেধ করে? যা করছে করুক। না বাবা, একটিবার নিষেধ করো তুমি। জানলার কাছ থেকে সরে এলো প্রণতি। এর ফল কখনো ভালো হবে না। মানুষগুলো এমনিতেই ক্ষেপে আছে, তার উপরে তোর কথাই হয়তো সত্যি, কিন্তু সে কথা আজ ওকে বলে লাভ হবে না মা। লেখাপড়া শিখেছে, নিজের ওপর ওর বিশ্বাস এসেছে। আজ ওকে বাধা দিতে গেলে অনধিকার চর্চা হবে আমার। কিন্তু বাবা, আবার সেই বন্দে মাতারাম। বহু শতকণ্ঠে স্বাধীনতার অমর মন্ত্র মুখরিত হয়ে উঠেছে। এ ডাক শুধু মানুষের মুখ থেকে নয়, যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে। কি বলতে যাচ্ছিলে ভুলে গেল প্রণতি। মরা সমুদ্রে জোয়ার নেমেছে, রক্তে রক্তে রাখি বন্ধন হয়েছে কঠিন সংকল্পের, দুর্জয় প্রতিজ্ঞার। খোলা জানলা দিয়ে দেখল প্রণতি, দেখলেন অমরেশ। মাটির পথ বেয়ে এগিয়ে আসছে শোভাযাত্রা। তাদের হাতে মশাল জ্বলছে, শত শত চোখে প্রতিফলিত হচ্ছে তার লাল আলো। আস্তে আস্তে মাঠ পেরিয়ে জনতা মিলিয়ে গেল। বহুদূরে অস্পষ্ট হয়ে গেল মশালের শিখায় রক্তদীপালি। শুধু তখনও দূর থেকে ক্ষীণ রেশ আসছে, বন্দে মাতারাম। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই
দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।